ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন হলো তোমাদের আজকের এমএসসি নার্সিংয়ের এক্সাম? এমএসসি নার্সিংয়ের এক্সাম কমপ্লিট হয়ে গেছে এবং তার কোশ্চেন পেপার নিয়ে আমি আর সলিউশন ভিডিও করছি। তো তোমাদের এই পরীক্ষাটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। আমি কোশ্চেনের প্যাটার্ন কেমন ছিল বা কোশ্চেন শেড কেমন হয়েছে, কাট অফ কত হতে পারে বা কত নাম্বার এক্সপেক্ট করা যেতে পারে, এই সমস্ত কোশ্চেন্সগুলো একদম ভিডিও লাস্টে বলবো। তার আগে কোশ্চেন পেপার দেখতে হবে, কোশ্চেন সলভ করতে হবে এবং তারপরে আমি এটার রিভিউ দেব। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন রয়েছে সিস্টিক ফাইব্রোসিস ইজ অ্যান। সিস্টিক ফাইব্রোসিস, এখানে এ অর অ্যান দেওয়া রয়েছে। আমরা আগে কি করতাম, এ দেখে অ্যান্সার করতাম, অ্যান দেখে অ্যান্সার করতাম, তো এখানে সেই স্কোপটাই রাখেনি, তাই না? তো ফার্স্ট কোশ্চেনে রয়েছে সিস্টিক ফাইব্রোসিস কি। সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, তাই তো? তাহলে এটার অ্যান্সার হবে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। নেক্সট হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া অকার্স ডিউ টু ড্যাশ অফ দ্য এইচবিবি জিন। তাহলে এখানে বলতে চাইছে যে সিকল সেল অ্যানিমিয়া হয়, এটাও একটা ওই মিউটেশনের জন্য হয়। তো সিকল সেল অ্যানিমিয়াটা কেন হচ্ছে? ডিলিশনের জন্য হচ্ছে নাকি ইনসারশনের জন্য, সাবস্টিটিউশনের জন্য নাকি ইনভার্সনের জন্য? তো সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে যে একটা সিঙ্গল সাবস্টিটিউশনের জন্য হয়, একটা সিঙ্গল জিন সাবস্টিটিউট হয়ে যায় যেই কারণে সিকল সেল অ্যানিমিয়া দেখা যায়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সাবস্টিটিউশন। নেক্সট রয়েছে ম্যাচ দ্য কন্ডিশন উইথ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি অর লিঙ্কেজ। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির কতগুলো নাম দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে পয়েন্ট দেওয়া রয়েছে, তো এটার মধ্যে কোনটা ঠিক সেটাকে বলতে বলেছে। তো ফার্স্ট দেখো, কালার ব্লাইন্ডনেস রয়েছে। কালার ব্লাইন্ডনেস মানে সেটাকে আমরা হিমোফিলিয়া বলে থাকি, যেটা কিন্তু এক্স লিঙ্ক ডিজিজ, তাই তো? তাহলে এটা ওয়াই নয়, এটা ভুল আছে। নেক্সট রয়েছে এইচোব্লাস্টোসিস ফিটালিস। এইচোব্লাস্টোসিস ফিটালিস হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটির জন্য হয়, সেটা কোনো সেক্স লিঙ্ক ডিজিজ নয়, তাহলে এটাও ভুল আছে। নেক্সট রয়েছে ক্লাইনফিল্টার সিনড্রোম। ক্লাইনফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে কি হয়, এখানে 44+XXY থাকে, তাহলে এইটা ঠিক আছে। আর একটা অপশন রয়েছে ডাউন সিনড্রোম 44+XO। এটা কীরকমভাবে হয়, এখানে 45 অটোজোম থাকে, মানে ট্রাইজোমি 21, তাহলে 46-এর জায়গায় এখানে 45 থাকে প্লাস XY যেটা, সেটা নর্মালি XX বা XYটা প্রেজেন্ট থাকে, তাহলে ডাউন সিনড্রোমের ক্ষেত্রেও এটা কিন্তু ভুল রয়েছে। তাহলে এটার অ্যান্সার হলো ক্লাইনফিল্টার সিনড্রোম 44+XXY। নেক্সট রয়েছে হুইচ ড্রাগ ইজ কমনলি ইউজড অ্যাজ আ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইন সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এসবিটির জন্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট কী রয়েছে? অপশনে অ্যাট্রোপিন, মরফিন, ডেরিফাইলিন এবং অ্যাডিনোসিন রয়েছে এবং এটার অ্যান্সার হবে অ্যাডিনোসিন। অ্যামলোডিপিন অ্যাক্টস বাই রিল্যাক্সিং। অ্যামলোডিপিন কিভাবে কাজ করে? অ্যামলোডিপিন আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা জানি। তো এটা কিভাবে কাজ করে জানতে চেয়েছে। কার্ডিয়াক মাসেলস অনলি, ভাস্কুলার স্মুথ মাসেল, স্কেলিটাল মাসেল নাকি ব্রঙ্কিয়াল মাসেল, কাকে রিল্যাক্স করে জানতে চেয়েছে? অ্যাক্ট বাই রিল্যাক্সিং। তাহলে অ্যামলোডিপিন যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি ভাস্কুলার স্মুথ মাসেলগুলোকে রিল্যাক্স করে, তাহলে এটা ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন। নেক্সট রয়েছে মেট্রোনিডাজোল ইজ হাইলি এফেক্টিভ এগেনস্ট হুইচ টাইপ অফ মাইক্রো অর্গানিজম। মেট্রোনিডাজোল গ্রুপ অফ ড্রাগ আমরা ইউজ করে থাকি, এটা কীরকম মাইক্রো অর্গানিজমের জন্য এফেক্টিভ হবে? অপশন রয়েছে অ্যারোবিক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, স্ট্রিক্ট অ্যানারোবিক ব্যাকটেরিয়া অ্যান্ড প্রোটোজোয়া, ফাঙ্গি এবং ভাইরাস। এবং মেট্রোনিডাজোল হচ্ছে স্ট্রিক্ট অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার জন্য এটা এগেনস্টে ইউজ করা হয়। ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট ইট ইউজ টু ট্রিট। ক্যালসিয়াম গ্লুকোনেটকে আমরা কোথায় ইউজ করি? ক্যালসিয়াম গ্লুকোনেট হচ্ছে যে আমরা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেটটা ইউজ করব হাইপার ক্যালেমিয়া যখন হবে, তাই না? হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে যখন পটাশিয়াম লেভেল বেড়ে যায় সেই জায়গাতে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেটটাকে ইউজ করে থাকি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে হাইপার ক্যালেমিয়া। নেক্সট রয়েছে টিউমার অফ হ্যালিন কার্টিলেজ ইজ নোন অ্যাজ। হ্যালিন কার্টিলেজের যে টিউমার হয় সেটাকে কি বলে? অপশন রয়েছে অস্টিওকন্ড্রোমা, অস্টিওসার্কোমা, এনকর্ডোমা এবং কন্ড্রোসার্কোমা। তো অস্টিওকন্ড্রোমা যেটা রয়েছে সেটা হচ্ছে বোন এবং কার্টিলেজ এই জায়গাতে হয়ে থাকে। অস্টিওসার্কোমা যেটা, সেটা ম্যালিগনেন্ট টিউমার অফ বোন। কন্ড্রোসার্কোমা হচ্ছে ম্যালিগনেন্ট, বিনাইন নয়। আর যেটা তোমার একন্ড্রোমা রয়েছে, একন্ড্রোমাটা হচ্ছে যে টিউমার অফ হ্যালিন কার্টিলেজ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে একন্ড্রোমা। নেক্সট দেখো গাউট গাউটটা কি ডিজিজ? গাউট হচ্ছে যে, গাউটে কি হয়, গাউটে হচ্ছে আমাদের ওই ইউরিক অ্যাসিডের হাইপার ইউরেসিমিয়া হয়, ইউরিক অ্যাসিডের ক্রিস্টালাইজেশন হয় এবং পিউরিন মেটাবলিজমের ডিফেকশনের জন্য ডিজিজটা হয়ে থাকে, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা মেটাবলিক ডিসঅর্ডার। গাউট ইজ আ মেটাবলিক ডিসঅর্ডার।
নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট টিউমার মার্কার টু ডায়াগনোস কার্সিনোমা লিভার কার্সিনোমার জন্য আমরা কোন টিউমার মার্কার ইউজ করি? তাহলে এখানে অপশন রয়েছে CA99, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সারের জন্য ইউজ হয়। আলফা ফিটোপ্রোটিন যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা তোমার কার্সিনোমা লিভারের জন্য। কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন এটা কোলোরেক্টাল ক্যান্সারের জন্য। আর PSA যেটা রয়েছে এটা প্রোস্টেট ক্যান্সারের জন্য ইউজ হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এটা আলফা ফিটোপ্রোটিন। নেক্সট দেখো, ল্যাংহেন্স জায়েন্ট সেল আর ক্যারেক্টারিস্টিক্স অফ হুইচ টাইপ অফ ইনফ্ল্যামেশন? ল্যাংহেন্স জায়েন্ট সেল কোন টাইপ অফ ইনফ্ল্যামেশনের জন্য, কোনটার ক্যারেক্টারিস্টিক্স? অ্যাকিউট পায়োজেনিক ইনফ্ল্যামেশন, গ্র্যানুলোমেটাস ইনফ্ল্যামেশন, ইউসিনোফিলিক ইনফ্ল্যামেশন এবং সিউডোমেমব্রেনাস ইনফ্ল্যামেশন। এটার অ্যান্সার হবে গ্র্যানুলোমেটাস ইনফ্ল্যামেশন। Latent infection is seen in all of the following viral infections except latent infectionটা কোন ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না? তাহলে এখানে অপশন রয়েছে সাইটোমেগালো ভাইরাস, HIV, রোটা ভাইরাস এবং EBV। তাহলে দেখো সাইটোমেগালো ভাইরাস এবং এপস্টেইন বার ভাইরাস যেটা EBV, এই দুটো হচ্ছে যে ল্যাটেন্ট ইনফেকশন, এগুলোর ক্ষেত্রে দেখা যায়। আর যেটা তোমার HIV রয়েছে, HIVতেও হচ্ছে যে ল্যাটেন্ট পিরিয়ড থাকে যেখানে CD4 সেল কাউন্ট আস্তে আস্তে কমতে থাকে, সেটা। রোটা ভাইরাসের ক্ষেত্রে কোনো ল্যাটেন্ট ইনফেকশন থাকবে না। এটার অ্যান্সার হচ্ছে রোটা ভাইরাস। নেক্সট রয়েছে দ্য ফার্স্ট অ্যান্টিবডি টু কন্ট্যাক্ট ইনভেডিং মাইক্রোঅর্গানিজম ইজ। প্রথম হচ্ছে মাইক্রোঅর্গানিজমের সাথে কে কন্ট্যাক্ট করে? অপশনে IgG, IgM, IgA এবং IgD রয়েছে। তাহলে IgG হচ্ছে ইমিউনিটি দেয়, লং লাস্টিং ইমিউনিটি। IgA তো সারফেসে থাকে। IgD যেটা রয়েছে সেটা বি সেলে থাকে এবং IgM যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস অ্যান্টিবডি, যেখানে প্রাইমারি ইমিউন রেসপন্সটা হচ্ছে IgM এর জন্য হয়ে থাকে। নেক্সট রয়েছে টক্সিক শক সিনড্রোম ইজ কজড বাই দ্য টক্সিন অফ। টক্সিক শক সিনড্রোম কার জন্য হয়? টক্সিক শক সিনড্রোম হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। স্টেফাইলোকক্কাস অরিয়াসের জন্য হচ্ছে টক্সিক শক সিনড্রোম হয়। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইম ইজ প্রসেসড বাই হেলিকোব্যাক্টার পাইলোরি হেল্পস টু নিউট্রালাইজ গ্যাস্ট্রিক অ্যাসিড? হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইমস ইজ প্রসেসড বাই হেলিকোব্যাক্টার পাইলোরি হেল্পস টু নিউট্রালাইজ গ্যাস্ট্রিক অ্যাসিড? তাহলে H পাইলোরি যেটা রয়েছে, H পাইলোরি কোন এনজাইমটাকে প্রসেস করে যার ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডে নিউট্রালাইজেশন হয়, তাই তো? তাহলে অপশন রয়েছে কোয়াগুলেস, ডিএনএস, হায়ালুরোনিডেস এবং ইউরিয়েস। তো এটার অ্যান্সার ইউরিয়েস হবে। নেক্সট দেখো, লার্নিং উইথাউট রিইনফোর্সমেন্ট ইজ কল। কোনো রিইনফোর্সমেন্ট ছাড়াই যদি লার্নিং হয় তাহলে সেটাকে কি বলবো? ক্লাসিক্যাল কন্ডিশনিং, ইনসাইড লার্নিং, অপারেন্ট কন্ডিশনিং এবং হ্যাবিট ফর্মেশন। তাহলে ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিং যেটা, সেগুলো হচ্ছে ইনফোর্সমেন্ট দিয়ে আমরা করছি। আর উইথাউট রিইনফোর্সমেন্টে যেটা হবে সেটা হচ্ছে ইনসাইড লার্নিং, যেটা আমাদেরকে কোলার দিয়েছিলেন, যে কোনো একটা প্রবলেমের একটা আমি কাজ করতে করতে আস্তে আস্তে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন হচ্ছে এবং আমার ইনসাইড বিল্ড হচ্ছে, সেখান থেকে আমি একটা কিছু শিখছি, কিন্তু এখানে কোনো রকম রিইনফোর্সমেন্ট নেই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইনসাইট লার্নিং। দ্য ফেমাস বোবোডল এক্সপেরিমেন্ট ওয়াজ কন্ডাক্টেড বাই। বোবোডল এক্সপেরিমেন্ট কে করেছিলেন? এটা অ্যাকচুয়ালি ব্যান্ডুরা করেছিলেন, এটা আমরা খুব একটা পড়ি না। তো এই এক্সপেরিমেন্টটা হচ্ছে অ্যালবার্ট ব্যান্ডুরা ছিলেন, এটা ব্যান্ডুরার যে এক্সপেরিমেন্টের মধ্যে পড়ছে। Which of the following is considered as mature defense mechanism according to the categorization of George Villiland? তো ম্যাচিওর ডিফেন্স মেকানিজম কোনটা এক কথায় বলতে গেলে ম্যাচিওর? অপশনে রয়েছে প্রজেকশন, অ্যাক্টিং আউট, হিউমার এবং ডিনায়াল। তাহলে দেখো ম্যাচিওর বলেছে, তো বাকি নামটাম আমি ছেড়েই দিলাম। ম্যাচিওর ডিফেন্স মেকানিজম বলেছে, তাহলে এখান থেকে এটার অ্যান্সার করা যায়। প্রজেকশনটাকে আমি বাদ দিতে পারি, কারণ প্রজেকশন মানে হচ্ছে নিজের দোষ অন্যের উপরে চাপিয়ে দেওয়া, তাহলে প্রজেকশন তো হবেই না। ডিনায়াল মানে কোনো একটা সিচুয়েশনকে আমি ডিনাই করে যাচ্ছি, না এরকম কিছু হয়নি, তাহলে এটাও হচ্ছে যে ম্যাচিওর নয়। হিউমার আর অ্যাক্টিং আউট রয়েছে। অ্যাক্টিং আউট মানে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করা, বা কোনো একটা সিচুয়েশনে আমি মানে কন্ট্রোল করতে পারছি না, অ্যাক্ট আউট করছি, হয় না যে হঠাৎ করে রেগে গিয়ে চিৎকার করে দেওয়া বা হঠাৎ করে কারোর সাথে ঝগড়া করে ফেলছি, এগুলো। তাহলে এগুলো কোনোটাই ম্যাচিওর নয়। বাকি হিউমার যেটা রয়েছে, যে কোনো একটা সিচুয়েশনকে আমি ট্যাক্টফুলি হ্যান্ডেল করছি, তাহলে এটা ম্যাচিওরের মধ্যে পড়বে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে হিউমার। সোশ্যাল চেঞ্জ রেফার্স টু চেঞ্জ ইন। সোশ্যাল চেঞ্জ কাকে বলবো? এটা একটা রিপিটেড কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনে ছিল। তাহলে সোশ্যাল চেঞ্জ বলতে আমরা বুঝি যে যেখানে ভ্যালু সিস্টেমের চেঞ্জ হচ্ছে। দ্য শেয়ার্ড এক্সপেকটেশনস অ্যান্ড রুলস গাইডিং বিহেভিয়ার আর কল্ড। শেয়ার এক্সপেকটেশন এবং রুলস,
গাইডিং বিহেভিয়ার, যেটা আমাদের বিহেভিয়ারকে গাইড করছে। তাহলে এখানে অপশন রয়েছে ভ্যালুস, নর্মস, কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশন। তো এটা একটুখানি ট্রিকি কোশ্চেন, এখানটা আমাকে ভাবতে হবে যে আমার কিছু এক্সপেক্টেড হয় না, যে এক্সপেক্টেড টাইপ অফ বিহেভিয়ার যে সোসাইটি আমার থেকে এক্সপেক্ট করছে এবং সেটাকে গাইডও করছে। তাহলে ভ্যালুজ এবং কাস্টম এই দুটো যেটা প্যাটার্ন রয়েছে, দুটোই হচ্ছে যে আমাদের কোনো একটা অ্যাক্টিভিটি বা এগুলোকে বোঝায়। বা নর্মস যদি আমি বলি, নর্মস মানে হচ্ছে একটা আনরিটেন রুল, যেখানে শেয়ার্ড এক্সপেকটেশন থাকে, স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার রয়েছে, যেটা আমাদের সোসাইটিটাকে মেনটেন করে নিয়ে যেতে বা সোসাইটিটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে, তাই তো? তাহলে এখানটায় শেয়ার্ড এক্সপেকটেশন অ্যান্ড রুলস গাইডিং বিহেভিয়ার, তাহলে কী হবে? নর্মসটাকেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, তো এটা আমার নর্মস মনে হচ্ছে, তোমাদের অন্য কিছু মনে হলে বলো। নেক্সট দেখো, হুইচ থিওরি ফোকাসেস অন পাওয়ার ডাইনামিক্স অ্যান্ড ইনইকুয়ালিটি উইদিন আ সোসাইটি। তাহলে এখানে বলছে যে কোন থিওরিটা পাওয়ার ডাইনামিক্স এবং সোসাইটির যে ইনইকুয়ালিটি রয়েছে সেটাকে ফোকাস করছে। এখানে অপশন রয়েছে ফাংশনালিজম, কনফ্লিক্ট পার্সোনালিটি, ইন্টারঅ্যাকশনিস্ট পার্সপেক্টিভ এবং পজিটিভিজম। এবং এটার অ্যান্সার হচ্ছে কনফ্লিক্ট পার্সোনালিটি। কনফ্লিক্ট পার্সোনালিটি হচ্ছে যে সোসাইটির মধ্যে ইনইকুয়ালিটি রয়েছে, এটার উপরে ফোকাস করে করা হয় এবং এটা মেনলি কার্ল মার্কসের থিওরি। এরপরে দেখো, প্রিজমা ফ্লো ডায়াগ্রাম ইজ টু বি প্রোভাইডেড ইন হুইচ টাইপ অফ স্টাডি। প্রিজমা ফ্লো ডায়াগ্রাম কোন টাইপ অফ স্টাডিতে ইউজ করা হয়? প্রিজমা ফ্লো ডায়াগ্রাম অ্যাকচুয়ালি একটা রিভিউ টুল, সিস্টেমেটিক রিভিউর জন্য ইউজ করা হয়। মেটা অ্যানালিসিস যে হয় না, মেটা অ্যানালিসিসের জন্য বা সিস্টেমিক রিভিউর জন্য প্রিজমা টুল ইউজ করা হয়। তো এখানটায় অ্যান্সার এটা সিস্টেমিক রিভিউ হবে। নেক্সট হচ্ছে ক্যারি ওভার এফেক্টস আর রিলেটেড টু। ক্যারি ওভার এফেক্টস কোথায় দেখা যায়? ক্যারি ওভার এফেক্টস হচ্ছে রিপিটেড মেজার্স ডিজাইন, যেটা সেখানটায় দেখা যায়। রিপিটেড মেজার্স ডিজাইনের মধ্যে ক্যারি ওভার এফেক্ট থাকে এবং এটার আরও কিছু এফেক্ট রয়েছে, যেমন সেন্সিটাইজেশন রয়েছে, তারপরে তোমার ফ্যাটিক রয়েছে, এরকম কিছু কিছু মেজার্স রয়েছে যেগুলো রিপিটেড মেজার্স ডিজাইনের মধ্যে পড়ে এবং এর মধ্যে একটা এফেক্ট হচ্ছে ক্যারি ওভার এফেক্ট। ঠিক আছে, যেরকম ক্যারি ওভার এফেক্ট সেরকম ফ্যাটিক থাকে, সেন্সিটাইজেশন থাকে, এগুলো এক একটা এফেক্টের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি ফলস, ভ্যালুস ফলস অন স্কেল বিটুইন। প্রবাবিলিটি কিসের মধ্যে ফল করে? তো প্রবাবিলিটি হচ্ছে যে যেটা আমরা সম্ভাব্যতার কথা বলি, তাই না? তাহলে প্রবাবিলিটি কিসের মধ্যে পড়বে? এখানে -1 থেকে +1 বলেছে, 0 থেকে 1, -3 থেকে +3, আর 0.05 থেকে 0.01। তাহলে এখানে প্রবাবিলিটি বলেছে। আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট পড়েছিলাম, যেটা -1 থেকে +1 পড়ে, তাই তো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোর সেটা -3 থেকে +3তে পড়ে। তাহলে এখানে প্রবাবিলিটি বলেছে, প্রবাবিলিটি স্কোর হচ্ছে 0 বা 1, তাহলে এটা হচ্ছে তোমার 0 আর 1 হবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাকিউরেটলি ডেসক্রাইবস টেস্ট, রিটেস্ট, রিলায়েবিলিটি। তাহলে যে টুল থাকে, রিসার্চের যে টুল, মানে রিসার্চ করার জন্য যে টুল আমরা ইউজ করি, সেই টুলের ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি থাকে। তো রিলায়েবিলিটির মধ্যে রিলায়েবিলিটি চেক করার একটা মেথড হচ্ছে টেস্ট, রিটেস্ট, রিলায়েবিলিটি, যেখানে আমরা বারবার হচ্ছে যে একটাই টুলে বারবার জিনিসটাকে চেক করতে থাকি। একবার টেস্ট করলাম, তারপর আবার রিটেস্ট করে দেখছি যে রেজাল্টগুলো ম্যাচ করছে কিনা, এটাই টেস্ট, রিটেস্ট, রিলায়েবিলিটি ছিল। তাহলে এখানে অপশন দেখো, মেজার অফ কনসিস্টেন্সি অফ টু স্কোরস ওভার টাইম। ওভার টাইমে দুটো স্কোরের মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা সেটা দেখছি, এটা হতে পারে অ্যান্সার। তারপর দেখো, মেজার অফ কনসিস্টেন্সি অফ স্কোর অবটেন ফ্রম টু ইকুইভ্যালেন্ট হাফস অফ দ্য সেম টেস্ট। না, হাফের ওপরে করা হয় না, পুরোটার ওপরেই করা হচ্ছে এবং আবার একবার রিপিট করে করা হচ্ছে, তাহলে এটা ভুল আছে। তারপর বলছে মেজার অফ কনসিস্টেন্সি উইথ হুইচ আর টেস্ট মেজার্স আর সিঙ্গেল কনস্ট্রাক্ট অর কনসেপ্ট। তাহলে সিঙ্গেল কনস্ট্রাক্ট বা সিঙ্গেল কনসেপ্টটাকে একটা মেজার অফ কনসিস্টেন্সি দিয়ে মেজারমেন্ট করা হচ্ছে। আর এটা বলেছে মেজার অফ ডিগ্রি অফ এগ্রিমেন্ট বিটুইন টু অর মোর স্কোর্স, জাজেস অর রেটার্স। তাহলে এটা কি হবে? এই যে মোর স্কোর্স রেটার যেটা রয়েছে, এটা ইন্টার রেটার রিলায়েবিলিটি। আর এই যে বলছে মেজার অফ কনসিস্টেন্সি উইথ হুইচ আর টেস্ট মেজার্স আর সিঙ্গেল কনস্ট্রাক্টর, মানে একটাই জিনিসকে মেজারমেন্ট করছে, তাহলে এটাকে আমরা কনসিস্টেন্সি বলেছিলাম। আচ্ছা, আর যেটা তোমার হাফ নিয়ে করছে, তাহলে এটা হচ্ছে যে সেই স্প্লিট হাফ রিলায়েবিলিটি যেরকম ছিল, এটা স্প্লিট হাফ। তাহলে এখানে আমাকে টেস্ট, রিটেস্ট, রিলায়েবিলিটি বলেছে, তাহলে এটার অ্যান্সার অপশন এ হবে, যেখানে দুটো স্কোরকে আমরা ওভার টাইম চেক করছি। ধরো আজকে দেখলাম, আবার হচ্ছে যে আরও 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে আমি আবার একবার ওই টুল দিয়েই চেক করে দেখবো যে সেম আসছে কিনা, তাহলে সেটাকে টেস্ট, রিটেস্ট, রিলায়েবিলিটি বলা হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে যে আ নার্স এডুকেটর আস্কস স্টুডেন্ট টু কম্পেয়ার ডিফারেন্ট লিডারশিপ থিওরিজ, হুইচ কগনিটিভ লেভেল ইজ মেনলি ইউজড। বিভিন্ন যে লিডারশিপ থিওরিগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলেছি, স্টুডেন্টকে কম্পেয়ার করতে, তাই তো? তাহলে কোন কগনিটিভ লেভেলটা এখানে ইউজ হচ্ছে? অপশন রয়েছে রিমেম্বারিং,
অ্যাপ্লাইং, ক্রিয়েটিং এবং অ্যানালাইজিং। তাহলে দেখো রিমেম্বারিং মানে মনে করা, জাস্ট মুখস্থ বলা যেটা রিমেম্বারিং। অ্যাপ্লাই করা মানে কোনো কিছুকে আমরা অ্যাপ্লাই করছি, যে আমার নলেজ রয়েছে সেটাকে আমি অ্যাপ্লাই করে, যেমন অ্যাপ্লাইড কোশ্চেন থাকে, থিওরি পড়েছি সেখান থেকে অ্যাপ্লাইড কোশ্চেন সেটা, তাহলে এখানে সেটা হচ্ছে না। অ্যানালাইজিং রয়েছে মানে অ্যানালাইজ করে, ক্রিয়েটিং মানে নতুন কিছু তৈরি করা। তাহলে যেহেতু আমাকে দু রকমের লিডারশিপ স্টাইল পড়ানো হয়েছে, এবারে বলা হচ্ছে যে দুটোর মধ্যে কম্পেয়ার করো, তাহলে আমি কি করছি, আমি এখানে অ্যানালাইজ করছি, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটা অ্যানালাইজিং হবে। হোয়াট টাইপ অফ ইভ্যালুয়েশন ডিটারমাইন্স ওয়েদার আ স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড আ স্কিল, একটা স্কিল মাস্টারি হয়েছে কিনা সেটা আমরা কিভাবে দেখব। অপশন রয়েছে নর্ম রেফারেন্স ইভ্যালুয়েশন, ক্রাইটেরিয়া রেফারেন্স ইভ্যালুয়েশন, পিয়ার ইভ্যালুয়েশন আর সেলফ ইভ্যালুয়েশন। তাহলে নর্ম রেফারেন্স আর হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স, এই দু রকমের রেফারেন্সের মধ্যে একটা হবে। তাহলে নর্ম রেফারেন্সে কি হয়, অন্যদের তুলনায়, মানে নর্ম রেফারেন্সে হচ্ছে যে অন্য স্টুডেন্টদের সাথে আমরা কম্পেয়ার করে দেখি যে আমার স্টুডেন্টের পারফরমেন্সটা কেমন হয়েছে, ঠিক আছে। আর ক্রাইটেরিয়া রেফারেন্সে কি হচ্ছে, কি হয়, একটা সেট, একটা প্রিলিমিনারি ক্রাইটেরিয়া আমি সেট করে দিয়েছি যে এতটা অবধি করতে হবে, বা এইটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া, এটা তুমি টাচ করতে পারলে তবেই আমি বলবো যে তোমার হয়েছে। তাহলে এখানটায় মাস্টার্ড আর স্কিল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কি ইউজ করব, ক্রাইটেরিয়া রেফারেন্স ইউজ করব, নর্ম রেফারেন্স ইউজ করব না। নেক্সট দেখো, ইন অ্যান এডুকেশন প্রোগ্রাম আ গ্রুপ অফ 10 পিপল আর স্পিকিং অন আ টপিক অফ কমন ইন্টারেস্ট ইজ কল। তাহলে এখানটায় হচ্ছে যে 10জন মানুষ একটি টপিক নিয়ে কথা বলছে, এটাকে আমি কি বলবো। তো প্রথমত হচ্ছে যে ওয়ার্কশপ, প্যানেল ডিসকাশন, সিম্পোজিয়াম আর গ্রুপ ডিসকাশন রয়েছে। তাহলে একটা গ্রুপ অফ পিপল কথা বলছে, একটি ইন্টারেস্ট নিয়ে কথা বলছে, তাহলে এটা গ্রুপ ডিসকাশন হতে পারে, এটার অ্যান্সার গ্রুপ ডিসকাশন হবে। হুইচ লার্নিং থিওরি এমফাসাইজেস ইনসাইট অ্যান্ড পারসেপশন, ইনসাইট এবং পারসেপশনের উপরে বেস করে কোন লার্নিং থিওরি রয়েছে। তাহলে এখানে অপশন রয়েছে বিহেভিয়ারিজম, বিহেভিয়ারিজমের থিওরি হচ্ছে ইনসাইট পারসেপশনের নয়। ট্রায়াল এরর থিওরি যেটা, সেটাও ইনসাইটের নয়। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিতেও ইনসাইট নেই, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিও নয়। তাহলে এখানে জেজাল থিওরি রয়েছে, এটা জেজাল থিওরি হবে। নেক্সট দেখো, হুইচ লিডারশিপ স্টাইল ইজ মোস্ট এফেক্টিভ ডিউরিং আ কোড ব্লু এমার্জেন্সি, কোড ব্লু এমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে কোন লিডারশিপ স্টাইলটা কাজ করবে। অপশন রয়েছে লেজার ফেয়ার, ডেমোক্রেটিক, অটোক্রেটিক এবং ট্রান্সফরমেশনাল। তাহলে প্রথমত হচ্ছে কোড ব্লু, কোড ব্লুটা কীরকম, কার্ডিয়াক অ্যারেস্টের। তাহলে এখানটায় কী করতে হবে, র্যাপিড ডিসিশন মেকিং করতে হবে। তাহলে র্যাপিড ডিসিশন মেকিংয়ে একটা, মানে আমার একটা স্টেপ রয়েছে এবং সেটাকে সেরকমই ফলো করতে হবে, আমি আমার ইচ্ছে মতো বা তোমার ইচ্ছে মতো তুমি করবে সেরকম করে হয় না। তাহলে এটাকে যদি এমার্জেন্সিতে কোড ব্লু যদি আমাকে এফেক্টিভ করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, যে আমার অর্ডারটাই সবাই ফলো করবে, তাই তো। তাহলে এটা কি হবে, অটোক্রেটিক লিডারশিপ হবে, এটা অটোক্রেটিক হবে। তারপর দেখো, নার্স ম্যানেজার ইউজেস এ ফিসকাল ইয়ার বাজেট দ্যাট রিসেট জিরো ইচ অ্যান্ড রিকোয়ার্স জাস্টিফিকেশন ফর অল এক্সপেন্সেস, এটাকে কি বলা হয়। তাহলে এখানে বলছে যে একটা বাজেটিং ইয়ারে রিসেট জিরো ইচ, মানে সবগুলোকে আমি জিরোতে সেট করেছি এবং প্রত্যেকটা এক্সপেন্সকে আমি জাস্টিফিকেশন চাইছি, এটাকে আমি কি বলবো, ইনক্রিমেন্টাল বাজেটিং, জিরো বেসড বাজেটিং, ফ্লেক্সিবল বাজেটিং এবং ক্যাপিটাল বাজেটিং, এটাকে জিরো বেসড বাজেটিং বলা হয়। হোয়াট ডাজ স্প্যান অফ কন্ট্রোল মিন ইন নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে স্প্যান অফ কন্ট্রোল বলতে কি বোঝায়। স্প্যান অফ কন্ট্রোল বলতে একজন সুপারভাইজারের আন্ডারে কতজন রয়েছে, মানে কতজনকে একজন সুপারভাইজার সুপারভাইজ করছে, সেটাকে স্প্যান অফ কন্ট্রোল বলা হয়। তাহলে দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং আন্ডার আ সুপারভাইজার, এটাকে আমি স্প্যান অফ কন্ট্রোল বলবো। দ্য নেচার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন মে বি কনসিডার্ড অ্যাজ অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট, তাহলে নেচার অফ অ্যাডমিনিস্ট্রেশন যেখানে হচ্ছে যে কোনটা পড়বে না, নেচার অফ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কোনটা পড়বে না বলেছে। তাহলে গোল ওরিয়েন্টেড, অবশ্যই গোল ওরিয়েন্টেড হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে, ইউনিভার্সাল হতে হবে এবং ট্যাঞ্জেবল মানে যেটা জড়ানো, ট্যাঞ্জেল মানে হচ্ছে জড়ানো, তাহলে ট্যাঞ্জেবল মানে যেখানে কোনো কিছু প্রপার নেই। তাহলে ট্যাঞ্জেবল হলেই আমার একটা অ্যাডমিনিস্ট্রেশন চলবে না, তাহলে এখানে অ্যান্সার এক্সেপ্ট রয়েছে বলে এটা ট্যাঞ্জেবল হবে। ইন মেটাবলিক অ্যাসিডোসিস বডি কম্পেনসেটস বাই, মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে বডি কিভাবে কম্পেনসেট করবে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস মানে সেখানে আমি দেখবো যে যে পিএইচ রয়েছে সেটা কম রয়েছে, ডিক্রিজ পিএইচ, আর হচ্ছে তোমার এই সিও3, যেটা এই সিও3 এর ভ্যালুটা কীরকম থাকবে, এটাও কম থাকবে, তাই তো অ্যাসিডোসিস হয়েছে, মেটাবলিক ইকুয়াল চেঞ্জ হয়, তাহলে পিএইচ কম, এসিও3 কম। তাহলে এসিও3কে যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে, রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট হতে হবে, যেরকম হচ্ছে কুসমাল ব্রিদিং বা এরকম জায়গাতে আমরা দেখতে পাই। তাহলে এখানটায় ইনক্রিজ রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন, তাহলে এখানে অ্যান্সার কি হবে, এখানে অপশন রয়েছে ডিক্রিজিং রেসপিরেশন, ইনক্রিজিং হার্ট রেট, ইনক্রিজিং রেসপিরেশন, ডিক্রিজিং বিপি, তাহলে এখানে আমি ইনক্রিজিং রেসপিরেশন করব। নেক্সট দেখো, অ্যানাদার নেম ফর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড ইজ, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের অপর নাম কি, এটার অপর নাম হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড।
ফ্যাং-স্টার্লিং ল ডাইরেক্টলি রিলেটস টু, ফ্যাং-স্টার্লিং ল কিসের সাথে রিলেটেড? এটা হচ্ছে প্রিলোডের সাথে রিলেট রয়েছে। হুইচ ইলেকট্রোলাইট ইজ মেনলি রেসপন্সিবল ফর রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের জন্য কোন ইলেকট্রোলাইট মেনলি রেসপন্সিবল থাকে? তো মেনলি হচ্ছে তোমার পটাশিয়াম চ্যানেল থাকে, তো এখানটায় হচ্ছে আমার অ্যান্সার পটাশিয়াম হবে, মেমব্রেন পোটেনশিয়ালের জন্য পটাশিয়াম। তারপর দ্য অ্যানাটমিক্যাল স্নাপ বক্স কন্টেন, অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের মধ্যে কি থাকে? অপশন রয়েছে রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি, মিডিয়ান নার্ভ এবং ব্রাকিয়াল আর্টারি। অ্যানাটমিক্যাল স্নাপ বক্স হচ্ছে যে একটা ওই হাতের একটা বেস অফ দ্য থাম এই জায়গাতে থাকে, আর এটা হচ্ছে তোমার রেডিয়াল আর্টারি দিয়ে কানেক্টেড রয়েছে। ঠিক আছে, তাহলে এখানটা এটার অ্যান্সার হচ্ছে রেডিয়াল আর্টারি হবে। হুইচ স্ট্রাকচার ক্রসেস ডায়াফ্রাম অ্যাট T8, T8-এ কোন স্ট্রাকচার হচ্ছে ডায়াফ্রামকে ক্রস করে? অপশনে রয়েছে অ্যাওর্টা, ইসোফেগাস, আইভিসি মানে ইনফেরিয়র ভেনা কেভা এবং থোরাসিক ডাক্ট। ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে যায় T8, তো ইনফেরিয়র ভেনা কেভা হচ্ছে এখানটা অ্যান্সার হবে। বাকি ইসোফেগাস রয়েছে তোমার T10-এ, এটা হচ্ছে T10। থোরাসিক ডাক্ট এবং অ্যাওর্টা এরা দুজনেই T12 দিয়ে যায়, তো এটা হচ্ছে তোমার T8-এর জন্য আইভিসি, ইনফেরিয়র ভেনা কেভা। তারপরে হুইচ লিগামেন্ট স্টেবিলাইজেস হেড অফ ফিমার, হেড অফ ফিমারকে স্টেবিলাইজ কে করে? তো এখানে অপশন রয়েছে ইলিওফিমোরাল, পিউবোফিমোরাল, লিগামেন্টাম টেরেস আর ইসচিওফিমোরাল। তাহলে হেড অফ দ্য ফিমার বলেছে, হুইচ লিগামেন্ট স্টেবিলাইজেস হেড অফ দ্য ফিমার, এখানটা হচ্ছে যে লিগামেন্ট অফ দ্য হেড অফ দ্য ফিমার যেটা, সেটা হচ্ছে লিগামেন্টাম টেরেস। এটার অ্যান্সার অপশন সি, লিগামেন্টাম টেরেস। নেক্সট দেখো, বাকি যে তোমার ইলিওফিমোরাল, পিউবোফিমোরাল বা ইসচিওফিমোরাল এগুলো রয়েছে, এগুলো হচ্ছে যে এগুলো লিগামেন্ট কিন্তু হিপ জয়েন্টের বাইরে থাকে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে লিগামেন্টাম টেরেস যেটা, এটা তোমার হেড অফ দ্য ফিমারকে স্টেবিলাইজ করছে, আর বাকি যেগুলো অপশন রয়েছে সেগুলো সমস্ত হিপ জয়েন্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, ফলোয়িং আর দ্য নার্সিং ইন্টারভেনশন অফ আ ক্লায়েন্ট হ্যাভিং হাইপার ক্যালেমিয়া এক্সেপ্ট, যদি হচ্ছে যে একটা পেশেন্টের হাইপার ক্যালেমিয়া হয় তাহলে কোন সিচুয়েশনটা আমরা পাবো না? তাহলে এক্সেপ্টটাকে আমি এখন বাদ দিচ্ছি। প্রথমত আমরা দেখি যে হাইপার ক্যালেমিয়া হলে কি কি আমরা পেতে পারি। তো অপশন রয়েছে মনিটর কন্ডিশন অফ এয়ারওয়ে ক্লোজলি বিকজ ল্যারিঞ্জিয়াল স্ট্রাইডার ক্যান অকার। আচ্ছা, হাইপার ক্যালেমিয়ার সাথে ল্যারিঞ্জিয়াল স্ট্রাইডারের কি কোনো রিলেশন আছে? এটা কোয়ারি দিলাম। নেক্সট দেখো, অ্যাভয়েড অ্যাডমিনিস্ট্রেশন অফ পটাশিয়াম কনজার্ভিং ডায়াবেটিক্স, পটাশিয়াম সাপ্লিমেন্টস অর সল্ট সাবস্টিটিউট টু ক্লায়েন্ট উইথ রিনাল ইনসাফিসিয়েন্সি। মানে পটাশিয়াম কনজার্ভিং ডায়াবেটিক্স বলতে তোমার স্পাইরোনোল্যাকটোন যেগুলো পটাশিয়াম স্পেয়ারিং সেরকম কিছু দিতে না বলছে, পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে বারণ করছে, আর সল্ট সাবস্টিটিউট যাতে রেনাল ইনসাফিসিয়েন্সি নয়। তাহলে এই অপশনটা ঠিক আছে। তারপর বলেছে ইউজ সল্ট সাবস্টিটিউটস স্পেয়ারিংলি ইফ ক্লায়েন্ট ইজ টেকিং সাপ্লিমেন্টারি ফর্ম অফ পটাশিয়াম। তাহলে যদি পটাশিয়ামের সাবস্টিটিউট নিয়ে থাকে তাহলে তার পরিবর্তে আমরা তাকে সল্ট সাবস্টিটিউট দিতে পারি, মানে সোডিয়ামের সাবস্টিটিউট দিতে পারি। তাহলে এটাও ঠিক আছে। তারপর বলেছে অ্যাভয়েড ফুড হাই ইন পটাশিয়াম কন্টেন্ট, এটাও ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার অপশন এ হবে, তাই তো? তাহলে বাকিগুলো আমি মুছে দিলাম, এটার অ্যান্সার তাহলে এখানটায় হলো অপশন এ। তারপর অ্যাকর্ডিং টু বিক্সলার অ্যান্ড বিক্সলার অল অফ দ্য ফলোয়িং আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্রফেশন এক্সেপ্ট, এখানে প্রফেশনের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স হয় সেটা কোনটা নয় বলেছে। আচ্ছা, প্রথমত বলেছে প্রফেশন এন্ট্রাস্ট দ্য এডুকেশন অফ ইটস প্র্যাকটিশনার্স টু ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন, মানে হচ্ছে যে প্রফেশন মানে হচ্ছে এডুকেশন, মানে প্র্যাকটিশনার যারা রয়েছে তাদের হচ্ছে একটা হায়ার এডুকেশন। ঠিক আছে, সেটাকে ইন্টারেস্ট করছে। প্রফেশন মাস্ট ডিমান্ড অ্যাডিকুয়েট প্রি প্রফেশনাল কালচারাল লার্নিং, প্রফেশন অবশ্যই একজনকে একটা অ্যাডিকুয়েট প্রি প্রফেশনাল এবং কালচারাল ট্রেনিং দেবে। তারপরে বলছে যে প্রফেশন অ্যাপ্লাইজ টু বডি অফ নলেজ ইন প্র্যাকটিক্যাল সার্ভিসেস হুইচ আর ভাইটাল ইন হিউম্যান অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। তাহলে প্রফেশন যেটা সেটা অ্যাপ্লাই হচ্ছে বডি অফ দ্য নলেজে, কোনো যে কোনো একটা প্র্যাকটিক্যাল সার্ভিসের যে নলেজ থাকে সেটা, যেটা একটা হিউম্যান এবং সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য প্রয়োজন। আর একটা অপশন বলেছে আ প্রফেশন স্ট্রাইভস টু কম্পেনসেট ইটস প্র্যাকটিশনার্স বাই প্রোভাইডিং ফ্রিডম অফ অ্যাকশন অপরচুনিটি ফর কন্টিনিউয়াস প্রফেশনাল গ্রোথ অ্যান্ড ইকোনমিক। তাহলে এখানে বলছে যে এই যে তোমার একটা প্রফেশন সেটা হচ্ছে তোমার তার যে প্র্যাকটিশনাররা রয়েছে তাদেরকে একটা ফ্রিডম অফ অ্যাকশন দেয় এবং কন্টিনিউয়াস প্রফেশনাল গ্রোথ এবং ইকোনমির অপশন দেয়। তো এই চারটের মধ্যে কোনটা হচ্ছে, কোন প্রফেশনাল ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে বিক্সলার যার নাম দেওয়া আছে তার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে না, তাই তো?
বিক্সলার আমাদেরকে যে প্রফেশনাল স্ট্যাটাস বলেছেন সেখানে বলেছেন যে একটা স্পেশালাইজ বডি অফ নলেজ থাকবে, মানে হায়ার লার্নিংয়ের জন্য বা তোমার টোটাল একটা স্পেশালাইজ বডি অফ নলেজ থাকবে তোমার প্রফেশনের মধ্যে। তারপর বলেছে যে সেখান থেকে নলেজ আমরা ইনক্রিজ করতে পারি, সায়েন্টিফিক মেথডসের মাধ্যমে নলেজ ইনক্রিজ করতে পারবো, হায়ার এডুকেশনের সুযোগ থাকবে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকবে, একটা অটোনমি থাকবে, হ্যাঁ ভোকেশন থাকবে, এই জিনিসগুলো আমাদেরকে বলেছে এবং একটা এথিক্স মেনটেন করে হবে। ঠিক আছে, এবার এখানে দেখো এই যে অপশন বিতে রয়েছে প্রফেশন মাস্ট ডিমান্ড অ্যাডিকুয়েট প্রি প্রফেশনাল অ্যান্ড কালচারাল ট্রেনিং, এই যে কথাটা বলেছে এখানটা, এটা কিন্তু নেই, মানে বিক্সলারের যে প্রফেশনালিজমের যেটা রয়েছে প্রফেশন, সেটার মধ্যে এই পয়েন্টটা নেই যে অ্যাডিকুয়েট প্রি প্রফেশন এবং কালচারাল ট্রেনিং অবশ্যই তাকে আগে থেকে থাকতে হবে। এখানে তিনি বলেছেন যে আমি হচ্ছে যে এডুকেশন, হায়ার এডুকেশনের সুযোগ দেবো, এটা থাকবে বলেছে, বা এডুকেশন আমি করাবো এটা বলেছে, সোশ্যাল ওয়েলফেয়ার হবে সেটা বলেছে, কিন্তু এই পয়েন্টটা ওনার এই ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেশনের মধ্যে নেই, এখানে একটা এক্সেপ্ট ছিল। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। When a disaster occurs, the nurse may have to treat mass hysteria first. The person or persons to be cared for immediately would be those in. তাহলে যখন কোনো একটা ডিজাস্টার হয় তখন বলছে যে একটা মাস হিস্টেরিয়াকে আগে ট্রিট করতে হবে, এবং কাদেরকে আমরা আগে ট্রিট করবো, এখানে আরও কয়েকটা রয়েছে, দ্য পার্সন টু বি কেয়ার ফর ইমিডিয়েটলি দোজ ইন। প্রথমত প্যানিক বলেছে, কোমা বলেছে, তারপর ইউফোরিয়া বলেছে এবং ডিপ্রেশন বলেছে। তো কাকে আমি আগে কেয়ার দেবো, তাই তো? আচ্ছা, যারা হচ্ছে যে প্যানিকড হয়ে থাকে ডিজাস্টারের মধ্যে, প্রথমত হচ্ছে যে ট্রিট মাস হিস্টেরিয়া ফার্স্ট, এটা বলে দিয়েছে। তারপর এখানে একটা প্যানিক অপশন দিয়েছে। ডিজাস্টারের সময় যদি কেউ প্যানিক করে, সাইকোলজিক্যাল প্যানিক, তাহলে তারা নিজেরাই নিজেদেরকে ইনজিওর করবে। ঠিক আছে, তাহলে নিজেরা নিজেদেরকে ইনজিওর করলে অন্যরাও হচ্ছে যে আরও হয়ে যাবে। হিস্টেরিয়া মানে কি? হিস্টেরিয়া মানে হচ্ছে যে যেখানে আমি মানে হয় না যে একটা নিউরোলজিক্যাল প্রবলেম, সাইকোলজিক্যাল নিউরোলজিক্যাল যেটা, তো সেটার জন্য আমাকে প্রথমেই প্যানিক যারা রয়েছে তাদেরকে ট্রিট করতে হবে, তাদেরকে ইমিডিয়েটলি আগে ঠিক করতে হবে, তা না হলে সবাই হচ্ছে যে তাদের সাথে সাথে প্যানিক হবে এবং আমি আদতে কাউকেই কেয়ার দিতে পারবো না। ঠিক আছে, তো সেই জন্য এটার অ্যান্সার হচ্ছে তোমার প্যানিক। Detention of well person who have come in contact with infectious disease for a period equal to the longest incubation period of the disease is. তাহলে এটাকে আমরা কোয়ারেন্টাইন বলি, তাই তো? যেখানটায় হচ্ছে আমরা একটা ভালো মানুষকে যেখানে আলাদা করে রাখছি, যেখানে ডিজিজের হাইয়েস্ট ইনকিউবেশন পিরিয়ড অবধি আলাদা করছে, সেটাকে কোয়ারেন্টাইন বলা হয়। It is best described as systematic, rational method for planning and providing nursing care for individual, families and group and community. এটাকে আমি কি বলবো? এখানে বলছে যে একটা সিস্টেমেটিক রেশনাল মেথড অফ প্ল্যানিং এবং প্রোভাইড নার্সিং কেয়ার, প্ল্যানিংও করবো আবার নার্সিং কেয়ারও দেবো ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি বা গ্রুপ বা কমিউনিটি। এটাকে আমি কি বলবো? অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, নার্সিং প্রসেস, ইমপ্লিমেন্টেশন। তাহলে নার্সিং প্রসেসের মধ্যেই অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, ইমপ্লিমেন্টেশন সবই পড়ে, তাহলে এটার অ্যান্সার নার্সিং প্রসেস হবে। তারপরে দ্য নার্স প্রিপেয়ার্স আইম ইঞ্জেকশন দ্যাট ইজ ইরিটেটিং টু দ্য সাবকিউটেনিয়াস টিস্যু। নার্স একটা আইম ইঞ্জেকশন প্রিপেয়ার করছে যেটা সাবকিউটেনিয়াস টিস্যুর জন্য ইরিটেটিং। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট অ্যাকশন ইন অর্ডার টু প্রিভেন্ট ট্র্যাকিং অফ দ্য মেডিকেশন? ট্র্যাকিং অফ দ্য মেডিকেশন প্রিভেন্ট করার জন্য আমরা কিভাবে করতে পারি? ইউজ আ স্মল গজ নিডল, অ্যাডমিনিস্টার অ্যাট আ 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যাপ্লাই আইস অন ইঞ্জেকশন সাইট অ্যান্ড ইউজ দ্য জেড ট্র্যাক টেকনিক। তাহলে আইএম ইঞ্জেকশন আমরা দিচ্ছি প্রথম কথা, এবং সাবকিউটেনিয়াস টিস্যুকে যাতে ইরিটেট না করে তার জন্য আমরা একটা স্পেশাল মেথড ইউজ করি যেটা হচ্ছে জেড ট্র্যাক টেকনিক, তাই না? আমরা হচ্ছে ডিপ আইএম দিয়ে থাকি, জেড ট্র্যাক, তাহলে এটার অ্যান্সার জেড ট্র্যাক হবে। The stages of gas where the body attempts to restore hemostasis. হিমোস্ট্যাসিস রিস্টোর করার জন্য যে মানে গ্যাসের যে মেকানিজম রয়েছে, জেনারেলাইজ অ্যাংজাইটি যেটা ছিল গ্যাসের মডেল, জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম। তো এখানটায় বলছে যেখানটায় বডি আবার হিমোস্ট্যাসিস রিস্টোর করার জন্য অ্যাটেম্প করে, সেটাকে আমরা কোন স্টেজ বলবো? অ্যালার্ম, রেজিস্ট্যান্স, এক্সোশন নাকি শক? তাহলে রেজিস্ট্যান্স যে স্টেজটা রয়েছে সেখানটায় হিমোস্ট্যাসিস অ্যাটেন্ড করতে চায়, তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স স্টেজে হবে। এক্সজশনে তো এক্সজস্ট হয়ে যায়। দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ স্পাইনাল অ্যানাস্থেশিয়ার জন্য মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে এখানটায় হাইপারগ্লাইসেমিয়া, হাইপারটেনশন, হাইপোটেনশন আর হাইপারথার্মিয়া রয়েছে, এটা হাইপোটেনশন হবে। আফটার আর্টেরিয়াল ক্যাথেটার রিমুভাল দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন ইজ, আর্টেরিয়াল ক্যাথেটার যদি দেওয়া থাকে সেটা যদি রিমুভ করি তারপরে আমার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন কী হবে? অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ম কম্প্রেস, ম্যাসেজিং দ্য সাইট, এলিভেশন অফ দ্য লিভ, অ্যাপ্লিকেশন অফ ফার্ম ম্যানুয়াল প্রেশার।
তাহলে এটা আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাকে একটা ফার্ম ম্যানুয়াল প্রেশার দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু ব্লিডিং হবে। কারণ যেহেতু আর্টারির জন্য হচ্ছে যে সবসময় একটা হাই ব্লাড প্রেশার, মানে হাই ব্লাড প্রেশার থাকে ব্লাড ভেসেলস আর্টারির মধ্যে, তাহলে ম্যানুয়াল প্রেশার দিয়ে আমাকে 5 থেকে 10 মিনিট অন্তত ওখানটায় প্রেস করে রাখতে হবে, তা না হলে কিন্তু ব্লিডিং হবে। হুইচ অফ দ্য ফলোয়িং এথিক্যাল প্রিন্সিপাল রেফার্স টু দ্য ডিউটি নট টু হার্ম? এটা একটা ইজি কোশ্চেন ছিল। নো হার্ম যেটাকে বলি আমরা, নন ম্যালফিশিয়েন্স, যেখানে আমরা কোনোভাবেই কোনো হার্ম করব না। The patient on maintenance hemodialysis complains of pain and absence of thrill over AV fistula site. This indicates, বলেছে যে আমি একটা হিমোডায়ালিসিসের জন্য যে এভি ফিস্টুলা সাইট রয়েছে সেখানে পেন হচ্ছে, কমপ্লেন্টস অফ পেন আর অ্যাবসেন্স অফ থ্রিল। তো এটা হচ্ছে যে কি হয়েছে, নর্মাল ফাংশনিং ফিস্টুলা থ্রম্বোসিস, হাইপারটেনশন নাকি হাইপার ক্যালেমিয়া? এটা তাহলে ফিস্টুলা থ্রম্বোসিস হবে, কারণ থ্রম্বোসিস যেখানে হয়, থ্রম্বোসিস হলে ওই যেটা থ্রিল বলেছে ভাইব্রেশন টাইপের ফিল হবে এবং একটা ব্রুট সাউন্ড পাওয়া যায়, হ্যাঁ, হাই ভেলোসিটি ব্লাড ফ্লোয়ের জন্য। তাহলে এখানটায় ফিস্টুলা থ্রম্বোসিস হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে ফিস্টুলা থ্রম্বোসিস। নেক্সট রয়েছে, ইন কেস অফ আলসারেটিভ কোলাইটিস দ্য মোস্ট কমন সাইট অফ ইনভলভমেন্ট ইজ? আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে সবথেকে কমন ইনভলভমেন্ট সাইট কোনটা? ইলিয়াম, জেজুনাম, কোলন অ্যান্ড রেকটাম আর ডিওডেনাম। তাহলে আলসারেটিভ কোলাইটিস, যেহেতু কোলাইটিস হচ্ছে কোলন এবং রেকটামের মধ্যে বেশি দেখা যায়। ইসিজি অফ আ পেশেন্ট ইজ শোয়িং এসটি ডিপ্রেশন, প্রমিনেন্ট ইউ ওয়েভ, ইনভার্টেড টি ওয়েভ, হুইচ অফ দ্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইজ প্রেজেন্ট? তাহলে এখানে অনেকগুলো কথা বলেছে। প্রথমত বলেছে এসটি ডিপ্রেশন হয় কোথায়, প্রমিনেন্ট ইউ ওয়েভ কোথায় দেখতে পাই এবং ইনভার্টেড টি ওয়েভ কোথায় দেখতে পাই। এখানে অনেকগুলো ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে কোশ্চেন এখানে আমার দুটো রয়েছে, তাই তো। প্রথমত হয়েছে যে প্রত্যেকটা জিনিসের যেগুলো রয়েছে সেগুলো তো কোথায় হয় দেখতেই হবে, তার সাথে সাথে নর্মাল ভ্যালুটাও জানতে হবে, তাই না, না হলে জানতে পারবো না আমি। তাহলে প্রথমটা রয়েছে পটাশিয়াম 2.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার এবং এটা হচ্ছে নর্মালের থেকে কম রয়েছে, তাহলে হাইপোক্যালেমিয়া। তাহলে হাইপোক্যালেমিয়াতে কি এসটি ডিপ্রেশন হয়? এসটি ডিপ্রেশন হয়, প্রমিনেন্ট ই ওয়েভ দেখা যায় এবং ইনভার্টেড টি ওয়েভও দেখা যায়। তাহলে এটার অ্যান্সার পটাশিয়াম 2.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হবে, হাইপোক্যালেমিয়া। আর ক্যালসিয়াম যেটা রয়েছে 8.2 এমজি, তাহলে হাইপোক্যালসিমিয়া যদি হয় তাহলে কিন্তু এই যে চেঞ্জগুলো সেগুলো হচ্ছে যে দেখা যায় না, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অ্যাবনর্মালিটি বা ম্যাগনেসিয়াম বা সোডিয়াম এইগুলোতে আমরা দেখতে পাবো না, এটা তাহলে হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সিলেক্ট এবিজি ইন্টারপ্রিটেশন করতে দিয়েছে, পিএইচ 7.37, এটা হচ্ছে তোমার মানে নর্মাল রেঞ্জে চলে এসে 7.35 থেকে 7.45, তাহলে নর্মাল রেঞ্জেই নিচের দিকে রয়েছে। আচ্ছা, PCO2 60, এটা হচ্ছে নর্মাল রেঞ্জের থেকে অনেকটা বেশি রয়েছে, 35 থেকে 45, তাহলে 60 আছে মানে নর্মালের থেকে বেশি আছে। HCO3 রয়েছে 34 এবং এটাও নর্মাল রেঞ্জের থেকে বেশি রয়েছে, তাহলে PCO2 রয়েছে বেশি, HCO3ও রয়েছে বেশি এবং PH যেটা এটা খানিকটা নর্মাল রেঞ্জের মধ্যে চলে এসছে, তাই তো। তাহলে এটাকে আমি কি বলবো? তো দেখো এখানটায় অপশনগুলো হচ্ছে ফুললি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এখানটায় যদি আমি, এটা যেহেতু নর্মাল রেঞ্জের মধ্যেই আছে এবং নিচের দিকে আছে, তাহলে আমি এটাকে নিচের দিকে অ্যাডও করলাম। তাহলে রেসপিরেটরি অপোজিট, মেটাবলিক ইকুয়াল যদি দেখি, এটা হচ্ছে আমার অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অপোজিট মানে এই যে এটা রয়েছে অপোজিট ডিরেকশনে, তাহলে এটা হচ্ছে তোমার রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে, সরি অ্যাসিডোসিস হচ্ছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে এবং এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিসের অপশন একটিই আছে, তাহলে এখানে অ্যান্সার ফুললি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে, ঠিক আছে। এটা জাস্ট রোম ফর্মুলা দিয়ে আমরা করে নিলাম। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিক ক্লিনিক্যাল ফাইন্ডিংস কনস্টিটিউট বেকস ট্রায়াড ইন্ডিকেটিং অ্যাকিউট কার্ডিয়াক ট্যাম্পোনেট? এখানে বলছে যে কোন ক্লিনিক্যাল ফাইন্ডিংসটার মধ্যে বেকস ট্রায়াড রয়েছে যেটা কার্ডিয়াক ট্যাম্পোনেটকে ইন্ডিকেট করে। তো এখানে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার রয়েছে হাইপোটেনশন, মাফেল হার্ট সাউন্ড এবং জুগুলার ভেনাস ডিস্টেনশন, অ্যান্সার অপশন বি। The most typical type of breathing seen in severe ICP is, severe ICP মানে ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের ক্ষেত্রে কী রকমের ব্রিদিং আমরা দেখব? এখানে চেইন স্ট্রোক রেসপিরেশন দেখা যায়, ইনক্রিজ আইসিপির ক্ষেত্রে চেইন স্ট্রোক রেসপিরেশন দেখা যায়। আর কুসমাল ব্রিদিংটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে দেখা যায়। নর্মাল ইন্ট্রাঅকুলার প্রেশার হচ্ছে 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি।
মেন ক্লিনিক্যাল সিমটম অফ হায়াটাল হার্নিয়া যেটা হচ্ছে তোমার ডায়াফ্রাগমেটিক হার্নিয়াও বলা হয়। এটার জন্য কি হবে? অপশনে ভমিটিং, ডায়রিয়া, হার্টবার্ন আর লোয়ার অ্যাবডোমিনাল পেন রয়েছে। তো এটা হার্টবার্ন হবে, যেহেতু হচ্ছে হায়াটাল হার্নিয়া, তাহলে ডায়াফ্রাম ওই জায়গাতে তোমার স্টোমাকের পার্ট উঠে আসছে, তো সেই জন্য আমরা এখানটায় হার্টবার্ন ফিল করব। ক্লাসিক্যাল সাইন অফ লোবার নিউমোনিয়া কজড বাই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির জন্য লোবার নিউমোনিয়াতে কোন ক্লাসিক্যাল সাইন আমরা দেখতে পাবো? অপশনে ব্যারেল চেস্ট রয়েছে, রাস্টি স্পুটাম, সায়ানোসিস এবং হিমাটেমেসিস রয়েছে। ব্যারেল চেস্ট তো আমরা এমফাইসিমাতে দেখতে পাই। সায়ানোসিস হচ্ছে যে ওই হাইপক্সিয়ার ক্ষেত্রে পাবো, যদি অনেকক্ষণ থেকে মানে ক্রনিক হাইপক্সিয়ার ক্ষেত্রে পাবো। আর হিমাটেমেসিস হচ্ছে যে ব্লাড ভমিটিং। আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির জন্য হচ্ছে আমরা কি পাবো? রাস্টি স্পুটাম পাবো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে রাস্টি স্পুটাম। দ্য মোস্ট কমন টাইপ অফ ব্রেন নিওপ্লাজম ইন ইন্ডিয়া। সব থেকে কমন ব্রেন নিওপ্লাজম কোনটা? এটার অ্যান্সার হচ্ছে গ্লিওমা। হুইচ অফ দ্য ওভারিয়ান হরমোন এনকারেজেস দ্য গ্রোথ অফ রোডারলিনস ব্যাসিলি ইন দ্য ভেজাইনা। ওভারিয়ান হরমোন, কোন ওভারিয়ান হরমোনটা রোডারলিন ব্যাসিলিস গ্রোথটাকে এনকারেজ করছে? অপশানে ইস্ট্রোজেন, রিল্যাক্সিন, প্রোজেস্টেরন এবং এলএইচ রয়েছে। তো এটার অ্যান্সার কি হবে? এটা হবে ইস্ট্রোজেন। নেক্সট দেখো, ইন দ্য কমপ্লিট এক্সটেনশন অফ দ্য হেড দ্য ডিনোমিনেটর ইজ। যদি কমপ্লিট এক্সটেনশন থাকে তাহলে ডিনোমিনেটর কি হবে? সিনসিপুট, অক্সিপুট, মেন্টাম এবং গ্লাবেলা। তাহলে এটার অ্যান্সার কি হবে? মেন্টাম হবে। কমপ্লিট এক্সটেনশন বলেছে মানে মাথা একদম ওপরের দিকে, তাহলে এটা মেন্টাম হবে। ট্রিপল টেস্ট ইজ আ কম্বাইন্ড বায়োকেমিক্যাল টেস্ট হুইচ ইনক্লুডস। ট্রিপল টেস্টের মধ্যে কী কী থাকে? এখানে এমএসএপি থাকে, এইচসিজি থাকে এবং UE3 থাকে। এটা অ্যান্সার। ল্যামডা সাইন ইজ নোটিসড ইন। ল্যামডা সাইন কোথায় দেখা যায়? ল্যামডা সাইন হচ্ছে টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যায়। ল্যামডা সাইন টুইন প্রেগনেন্সিতে দেখা যায়। নেক্সট রয়েছে বুদ্ধা পজিশন অফ ফিটাস ইজ সিন ইন। বুদ্ধা পজিশন অফ ফিটাস আমরা কোথায় দেখতে পাবো? এটা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রে দেখা যায়। ফ্রগ লাইক পজিশনও বলা হয়। তো বুদ্ধা পজিশন বা ফ্রগ লাইক পজিশন এটা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রে দেখা যায়। What will be the degree of perineal tear when there is injury to perineal body without involving anal sphincter? Anal sphincter যদি ইনভলভ হয়ে যায় তাহলে সেটাকে আমরা 4 ডিগ্রি বলি, এবং যদি এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার অবধি যায় তাহলে 3rd ডিগ্রি বলি। যদি শুধুমাত্র পেরিনিয়াল মাসেল ইনভলভ হয় এবং পেরিনিয়াল বডি ইনভলভ হয়, অ্যানাল স্ফিংটার ইনট্যাক্ট থাকে, তখন সেটাকে আমরা 2nd ডিগ্রি বলে থাকি। আর 1st ডিগ্রিতে শুধুমাত্র পেরিনিয়াল স্কিন আর ভেজাইনাল মিউকোসা এইটুকু থাকে। তারপরে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ম্যানোভার ইজ কমনলি ইউজ টু ম্যানেজ শোল্ডার ডিস্টোসিয়া। শোল্ডার ডিস্টোসিয়া ম্যানেজ করার জন্য ম্যাকরবার্স ম্যানোভার ইউজ করা হয়। নেক্সট রয়েছে আ ক্লায়েন্ট টু হ্যাভ অ্যান অ্যামনিওসিনথেসিস এট 38 উইকস অফ জেস্টেশন টু ডিটারমাইন ফিটাল লাং ম্যাচিউরিটি। The nurse recognizes that lung maturity is adequate when the lecithin and স্ফিঙ্গোমাইলিন রেশিও ইজ। এই কোশ্চেনটা গতকালই ডিসকাস করছিলাম। তো এটা হচ্ছে 2:1 ছিল, কোশ্চেনটা আলাদা ছিল, কিন্তু এই লেসিথিন আর স্ফিঙ্গোমাইলিনের রেশিও ছিল এটা 2:1 ছিল। তাহলে এটার অ্যান্সার 2:1। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন অ্যান্টিডোট অফ ম্যাগনেশিয়াম সালফেট। ম্যাগনেশিয়াম সালফেটের অ্যান্টিডোট হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। নেক্সট দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু ফার্দেস্ট পয়েন্ট অন দ্য পেলভিক ব্রিম ওভার দ্য ইলিওপেকটেনিয়াল লাইন ইজ কল। যদি সবথেকে বড় মানে সবথেকে বড় যে ডিস্টেন্স সেটা ফার্দেস্ট পয়েন্ট অন দ্য পেলভিক ব্রিম ওভার দ্য ইলিওপেকটেনিয়াল লাইন। তাহলে অপশানে রয়েছে ট্রু কনজুগেট, অবস্টেটিক কনজুগেট, ট্রান্সভার্স ডায়ামিটার আর অবলিক ডায়ামিটার। তাহলে কনজুগেট যদি হয় তাহলে সেই স্যাক্রাল প্রমোটারে লেখা থাকতো, তাহলে ট্রু কনজুগেট, অবস্টেটিক কনজুগেট দুটোই এখানটায় হবে না। এবার বাকি ট্রান্সভার্স ডায়ামিটার এবং অবলিক ডায়ামিটারের মধ্যে এখানে ফার্দেস্ট বলছে সবথেকে বড়, তাহলে সবথেকে বড় হচ্ছে তোমার ট্রান্সভার্স ডায়ামিটার। Which one of the following is a better indicator of the severity of an acute disease? Severity of the disease বোঝানোর জন্য কি রয়েছে? অপশন কেস স্পেসিফিক ডেথ রেট, স্ট্যান্ডার্ডাইজ মর্টালিটি রেশিও, কেস ফার্টালিটি রেশিও এবং 5 ইয়ার সার্ভাইভাল রেট। তাহলে এখানে বলেছে যে বেটার ইন্ডিকেটর অফ সিভিয়ারিটি অফ এন অ্যাকিউট, মানে একটা ডিজিজের সিভিয়ারিটি কতটা। তাহলে সিভিয়ারিটি কতটা বোঝার জন্য আমাদেরকে কি দেখতে হবে? কোনো একটা ডিজিজের জন্য ডিজিজটা কতটা ফ্যাটাল, তাই তো? এখানে দুটো অপশন রয়েছে, দেখো, একটা রয়েছে কেস স্পেসিফিক ডেথ রেট, মানে কোনো একটা স্পেসিফিক ডিজিজের জন্য কতগুলো ডেথ হচ্ছে, আর এটা হচ্ছে কেস ফ্যাটালিটি রেট, তাই তো? তাহলে সিভিয়ারিটি বোঝার জন্য আমরা কোনটা ইউজ করব?
কেস স্পেসিফিক ডেথ রেটের ক্ষেত্রে আমরা দেখি যে যারা অলরেডি কেস মানে যাদের অলরেডি ডিজিজটা হয়েছে তাদের মধ্যে কতজন সার্ভাইভ করলো বা কতজন ডেথ হলো, যেহেতু ডেথ রেট বলছে তাহলে কতজনের ডেথ হলো। তাহলে এখান থেকে আমরা একটা স্পেসিফিক ডিজিজের জন্য যারা অলরেডি ডিজিজ হচ্ছে তাদের ক্ষেত্রে কতটা ডেথ সেটা জানতে পারছি। আর একটা কেস ফার্টালিটি রেটের ক্ষেত্রে কী হয় যে ধরো একটা স্পেসিফিক টাইম ফ্রেম নিয়েছি, তার মধ্যে ওই স্পেসিফিক ডিজিজের জন্য কতগুলো ডেথ হচ্ছে, তাই তো এরকম। তাহলে এখানটায় হচ্ছে যে কেস ফার্টালিটি রেটের ক্ষেত্রে আমরা ডিজিজের যাদের ডায়াগনোসিস হচ্ছে তাদের ক্ষেত্রে কতজনের স্পেসিফিক টাইমের মধ্যে ডেথ হচ্ছে সেটা দেখছি। তো এটার মাধ্যমে কেস ফ্যাটালিটি রেটের মাধ্যমে আমরা হচ্ছে একটা অ্যাকিউট ডিজিজের সিভিয়ারিটি কতটা সেটা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এটা মনে হচ্ছে যে কেস ফ্যাটালিটি রেট হবে যেখানে একটা স্পেসিফিক টাইমে কতগুলো ডেথ হয় একটা ডিজিজের জন্য সেটা বুঝতে পারছি এবং সেখান থেকে তার সিভিয়ারিটিটা আমরা বুঝতে পারছি। বেশ, নেক্সট দেখো, ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ ইজ মে স্টাডিড বাই। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ কিসের মাধ্যমে স্টাডি করা হয়? এখানে কোহোর্ট, কেস কন্ট্রোল, ক্রস সেকশনাল এবং ইকোলজিক্যাল রয়েছে। তাহলে কোহোর্ট স্টাডির ক্ষেত্রে আমরা লঙ্গিটিউডিনালি স্টাডি করি এবং একটা টাইম থেকে শুরু করে যাদের ডিজিজ হচ্ছে তাদেরকে ডেভেলপ করছে যাতে তাদের মধ্যে দেখছি, তাহলে প্রসপেক্টিভ স্টাডি করা হয়। তাহলে এটা হচ্ছে আমার একটা কোহোর্ট স্টাডি। Decrease in which of the following parameter indicate the decrease in tuberculosis problem in India? তাহলে কোন প্যারামিটারটা কমে গেলে আমরা বুঝবো যে টিউবারকিউলোসিসের প্রবলেমটাও কমছে? ইনসিডেন্স অফ ইনফেকশন, প্রিভেলেন্স অফ ইনফেকশন, ইনসিডেন্স অফ এমডিআর টিবি, প্রিভেলেন্স অফ ডিজিজ। তাহলে এখানে কোনটা মানে ডিজিজ ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্যারামিটার, কোন প্যারামিটারটা কমে গেলে আমরা বুঝবো যে টিউবারকিউলোসিসের প্রবলেমটা কমছে? তাহলে ইনফেকশন যদি কমে যায় মানে ইনসিডেন্স অফ ইনফেকশন যদি কমে তাহলে হচ্ছে যে টিউবারকিউলোসিসের ডিজিজটাও কমবে, তাই তো। আচ্ছা, প্রিভেলেন্স অফ ইনফেকশনের জন্য ইনসিডেন্স আর প্রিভেলেন্স বলি, তাহলে ইনসিডেন্সটা আমার বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্রিভেলেন্স মানে তো পুরনো নতুন সবই, ইনসিডেন্স মানে নতুন কেস যদি কমে যায় তাহলে আমার ডিজিজটাও কমবে। আর ইনসিডেন্স অফ এমডিআর টিবি মানে সেটা তো আমার টিবি ডিজিজ হয়ে গেছে অলরেডি, ডিজিজের ট্রিটমেন্ট আমি শুরু করে দিয়েছি কিন্তু সেখানে আমার রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কোনোভাবে ডিসকন্টিনিউ করেছি বা প্রপারলি ফলো হয়নি সেই জন্য, তাহলে সেটাও হবে না। আর প্রিভেলেন্স অফ ডিজিজ তো হচ্ছেই না, তাহলে এখানটা ইনসিডেন্স অফ ইনফেকশনটা অ্যান্সার হবে। তারপরে বলেছে অ্যাকর্ডিং টু WHO দ্য ওয়ারএস অসমোলারিটি ইজ, WHO অনুযায়ী ওয়ারএস এর অসমোলারিটি কত থাকে? এটা হচ্ছে 245। The Planning Commission is replaced by which of the following as part of administrative reform in India? তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যানিং কমিশন সেটাকে রিপ্লেস করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের কে? ফাইন্যান্স কমিশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, নীতি আয়োগ অ্যান্ড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটার অ্যান্সার হবে নীতি আয়োগ। ডিজিজ এলিমিনেশন ইজ হেল্প বাই। ডিজিজ এলিমিনেশনকে আমরা কিভাবে হেল্প, ডিজিজ এলিমিনেশনের জন্য কে হেল্প করবে? হার্ড ইমিউনিটি, আইসোলেশন, কোয়ারেন্টাইন নাকি ইভালুয়েশন অফ প্রোগ্রাম? ডিজিজ এলিমিনেশন বলেছে, তাহলে ডিজিজের এলিমিনেশন কখন হবে? যদি আমার টোটাল কমিউনিটি যদি হচ্ছে যে হার্ড ইমিউনিটি হয়ে যায় তাহলে সেখানটায় নতুন কেস বা ডিজিজ আমরা দেখতে পাবো না, তাই তো। তাহলে ডিজিজ এলিমিনেশন ইজ হেল্প বাই হার্ড ইমিউনিটি। কেস কন্ট্রোল স্টাডি ইজ ইউজড ফর। কেস কন্ট্রোল স্টাডি কোথায় ইউজ করা হয়? কমন ডিজিজ, রেয়ার ডিজিজ, আননোন ডিজিজ আর এপিডেমিক ডিজিজ। যেগুলো রেয়ার ডিজিজ সেগুলো দেখার জন্য আমরা কেস কন্ট্রোল স্টাডি নিই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার রেয়ার ডিজিজ হবে। লাইসিন ইজ ডেফিসিয়েন্ট ইন। লাইসিন কিসে ডেফিসিয়েন্ট? লাইসিনস হচ্ছে এখানে অপশন রয়েছে সিরিয়ালস, পালসেস, জোয়ার আর সয়াবিন। লাইসিন কোথায় থাকে না? সিরিয়ালসের মধ্যে লাইসিন কম থাকে, ডেফিসিয়েন্ট থাকে। নেক্সট রয়েছে দ্য বেস্ট প্যারামিটার ফর অ্যাসেসমেন্ট অফ ক্রনিক ম্যালনিউট্রিশন ইজ। ক্রনিক ম্যালনিউট্রিশনকে দেখার জন্য বেস্ট প্যারামিটার কী হবে? ওয়েট ফর এজ, ওয়েট ফর হাইট, হাইট ফর এজ এবং হাইট ফর ওয়েট। তাহলে যেহেতু লং টার্ম বলেছে, ক্রনিক ম্যালনিউট্রিশনে বলেছে, তাহলে এটার জন্য আমরা হাইট ফর এজ দেখব। ট্রু অ্যাবাউট মিড ডে মিল গিভেন অ্যাট স্কুল। মিড ডে মিল যেটা দেওয়া হয় স্কুলে সেটা কীরকম কম্পোজিশনে থাকে? সেখানে 1/3 ক্যালোরি থাকে এবং হাফ অফ প্রোটিন ডেলিভার করা হয়, তাহলে 1/3 ক্যালোরি এবং হাফ অফ প্রোটিন, অপশন এ। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অকার্স বিকজ অফ ফিক্সেশন অ্যাট। ওসিডি যেটা হয় সেটা ফিক্সেশন কোন স্টেজের ফিক্সেশনের জন্য ওসিডি হয়? এটা হচ্ছে তোমার অ্যানাল স্টেজ, অ্যানাল স্টেজের ফিক্সেশনের জন্য ওসিডি দেখা যায়। দ্য টার্ম ডিপসোমেনিয়া মিনস। ডিপসোমেনিয়া বলতে কি বোঝায়? ডিপসোমেনিয়া মানে হচ্ছে কম্পালসিভ ড্রিঙ্কিং। A couple in counseling reports fighting with their son when they are with each other. This behavior can be termed as। তাহলে কাউন্সিলিংয়ের সময় কাপল বলছে যে রিপোর্টস ফাইটিং উইথ দেয়ার সন হোয়েন দে আর উইথ ইচ আদার।
মানে ছেলেদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, তো এটাকে কীরকম বিহেভিয়ার বলা হয়? কোয়ালি কোয়ালিটিশন, ট্রান্সফারেন্স, ইনডাইরেক্ট কমিউনিকেশন আর ট্রায়াঙ্গুলেশন। তাহলে এটাকে ট্রায়াঙ্গুলেশন বলবো। ট্রায়াঙ্গুলেশন হচ্ছে যে দুটো পিপলের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে যখন একজন থার্ড পার্সন সেখানে থাকছে। তাহলে এখানে থার্ড পার্সন হচ্ছে ছেলে, তাহলে এটাকে ট্রায়াঙ্গুলেশন বলবো। A 26 years old man presents with sweating, muscle pain, diarrhea and dilated pupil after stopping a drug. He reports regular injection use. What is the most likely diagnosis? তাহলে এখানে বলছে যে একজন 26 বছরের মানুষ, তার সোয়েটিং, মাসেল পেন, ডায়রিয়া এবং পিপল ডাইলেট হচ্ছে, কন্টিনিউ ইঞ্জেকশন ইউজ করতো, তাহলে ডায়াগনোসিস কী হবে? মানে কোনটার উইথড্রলের জন্য এটা হচ্ছে, তাই তো? অ্যালকোহল উইথড্রল, ওপিওয়েড উইথড্রল, কোকেন ইনটক্সিকেশন আর ক্যানাবিস। এখানে দেখো কোশ্চেনটা একটু ট্রিকি রয়েছে। প্রথমত বলছে যে রেগুলার ইঞ্জেকশন ইউজ করতো এবং তারপরে স্টপ করেছে। তো স্টপ করার পরে এই যে ওপিওয়েড উইথড্রল রয়েছে না, ওপিওয়েড উইথড্রলের মধ্যে সোয়েটিং, মাসেল পেন, ডায়রিয়া এগুলো সমস্তগুলো রয়েছে, কিন্তু ডাইলেটেড পিউপিলের কথা স্পেসিফিক্যালি কিন্তু দেওয়া নেই। আর কোকেন ইনটক্সিকেশন যেটা রয়েছে এখানটায় আবার সোয়েটিং, ডায়রিয়া, ডাইলেটেড পিউপিল সবই রয়েছে, কিন্তু এই যে মাসেল পেন রয়েছে সেটা আবার এখানটায় স্পেসিফিক্যালি দেওয়া নেই। ঠিক আছে, এবারে কনফিউশন হচ্ছে যে প্রথমত এই যে তোমার স্টপিং দ্য ড্রাগ বলেছে, তাহলে ড্রাগ যদি স্টপ হয়ে যায় তাহলে ইনটক্সিকেশন হওয়ার কথা নয়। আর যেহেতু নর্মালি ড্রাগটা নিচ্ছিল এবং উইথড্রল হয়েছে, তাহলে ওপিওয়েড উইথড্রলের জন্য হতে পারে মনে হচ্ছে। তাহলে মাইড্রিয়াসিস হয়, ডাইলেটেড পিউপিলও হয়। ঠিক আছে, তো বেশি মোস্ট এফেক্টিভ মনে হচ্ছে যে ওপিওয়েড উইথড্রলই হবে। কোকেন ইনটক্সিকেশনের সাথে ম্যাচ থাকলেও যেহেতু এখানে উইথড্রল বলেছে, উইথড্রল অফ দ্য ড্রাগ, তাহলে এটা ওপিওয়েড উইথড্রল হবে বলেই মনে হচ্ছে। তো তোমরা তোমাদের ওপিনিয়নটা আমাদেরকে জানিও। তারপর দেখো, চিলড্রেন উইথ এডিএইচডি আর নোন টু হ্যাভ ডেফিসিট ইন হুইচ অফ দ্য ফলোয়িং ব্রেন ফাংশন। চিলড্রেন যাদের হচ্ছে যে এডিএইচডি রয়েছে তাদের কোন ফাংশনটার ডেফিসিট থাকে? এখানে অপশন রয়েছে পারসেপশন, মোটর ফাংশন, এক্সিকিউটিভ ফাংশন এবং মেমোরি। এটার অ্যান্সার হবে এক্সিকিউটিভ ফাংশন। নেক্সট দেখো, ফলোয়িং ইজ আ টাস্ক অফ দ্য ওরিয়েন্টেশন ফেজ ইন নার্স পেশেন্ট রিলেশনশিপ। নার্স পেশেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে ওরিয়েন্টেশন ফেজে কি হয়? ওরিয়েন্টেশন ফেজে অপশন রয়েছে এনকারেজ ভার্বালাইজেশন অফ ফিলিং, এক্সপ্লোরিং অল্টারনেট বিহেভিয়ার, ইমপ্লিমেন্টিং ভেরিয়াস ইন্টারভেনশন, ইভ্যালুয়েটিং প্ল্যান অফ অ্যাকশন। তাহলে প্রথমত আমরা কি করব? ভার্বালাইজেশন অফ ফিলিংস করব। এলিমেন্টস অফ থেরাপিউটিক কমিউনিটি ইনক্লুড অল এক্সেপ্ট। থেরাপিউটিক কমিউনিটির মধ্যে কোনটা পড়ে না? ফ্রি কমিউনিকেশন, শেয়ার্ড রেসপন্সিবিলিটিস, অ্যাক্টিভ পার্টিসিপেশন আর ফ্রি অ্যাসোসিয়েশন। তাহলে ফ্রি অ্যাসোসিয়েশন যেটা, এটা হচ্ছে যে একটা সাইকো অ্যানালিটিক থেরাপি, তাই তো? তাহলে থেরাপি, ফ্রি অ্যাসোসিয়েশনটা আমার থেরাপিউটিক কমিউনিটির মধ্যে পড়বে না, বাকিগুলো সমস্ত আসবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। তারপরে দেখো, চ্যানেলিং অফ আ স্ট্রং অ্যান্ড সোশ্যালি আনএক্সেপ্টেবল ড্রাইভ অর আর্জ ইনটু আ ফর্ম দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল টু সোসাইটি ইজ কল্ড। সোশ্যালি আনএক্সেপ্টেবল ড্রাইভকে যদি সোশ্যালি অ্যাকসেপ্টেবল ফর্মে কনভার্ট করা হয় তখন সেটাকে সাবলিমেশন বলা হয়। মিউটিজম, নেগেটিভিজম, ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি, বিজার পস্টার অ্যান্ড স্টুপার আর ক্যারেক্টারিস্টিক অফ। এগুলো আমরা কোথায় পাই? প্যারানয়েড সিজোফ্রেনিয়া, হেবিফ্রেনিক সিজোফ্রেনিয়া, রেসিডুয়াল আর ক্যাটাটোনিক। তাহলে এগুলো সমস্ত ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়ার ফিচার্সের মধ্যে পড়ছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নিউরোট্রান্সমিটার ইজ ডিক্রিজড ইন ডিপ্রেশন? ডিপ্রেশনে কোন নিউরোট্রান্সমিটারটা কমে যায়? তাহলে ডিপ্রেশনের সাথে আমাদের সেরোটোনিন রিলেটেড রয়েছে। আ চাইল্ড ক্যান বি এবল টু ড্র আ ট্রায়াঙ্গল অ্যাট দ্য এজ অফ। একটা বাচ্চা ট্রায়াঙ্গল কখন ড্র করবে? চাইল্ডের ক্ষেত্রে ট্রায়াঙ্গল ড্র করার জন্য 4 years to 5 years লাগে। হুইচ ইনফেকশন কজেস কনজেনিটাল ক্যাটারাক্ট? কোন ইনফেকশনের জন্য কনজেনিটাল ক্যাটারাক্ট হয়? অপশন রয়েছে হার্পিস সিমপ্লেক্স, সাইটোমেগালোভাইরাস, ভ্যারিসেলা আর রুবেলা। এখানে অ্যান্সার হবে রুবেলা। রুবেলার জন্য কনজেনিটাল ক্যাটারাক্ট হয়। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস ইজ ইউজ টু ডায়াগনোস। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস কোনটা ডায়াগনোসিস করার জন্য ইউজ করা হয়? এটার অ্যান্সার হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। নেক্সট রয়েছে আর রেড ক্র্যাকড টাং ইজ সিন ইন। তো এখানটায় ছিল রেড ক্র্যাক টাং ইজ সিন ইন। এটার অপশন রয়েছে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যাপ্লাস্টিক, মেগালোব্লাস্টিক অ্যান্ড হেমারেজিক অ্যানিমিয়া। তো এটার অ্যান্সার হবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। হুইচ কনজেনিটাল হার্ট ডিফেক্ট কজেস পিঙ্ক আপার বডি অ্যান্ড সায়ানোটিক লোয়ার বডি? ওপরের দিকটা পিঙ্ক থাকবে, নিচের দিকটা সায়ানোটিক হবে। এটা কোথায় পাবো? টিওএফে পাবো, নাকি ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজে পাবো, পিডিএ উইথ পালমোনারি হাইপারটেনশন, না কোয়াক্টেশন অফ অ্যাওর্টা উইথ পিডিএ? তো এটা কোয়াক্টেশন অফ অ্যাওর্টাতে দেখা যায় এবং পেটেন্ট ডাক্তার সার্জারির ক্ষেত্রে দেখা যায়, কারণ কোয়াক্টেশন মানে ন্যারোয়িং হয়ে যায়, তো সেই জন্য ডিফারেন্সিয়াল সায়ানোসিস দেখা যায়। হুইচ ফাইন্ডিং ডিস্টিংগুইশেস এপিগ্লটিস ফ্রম ক্রুপ ইন আ 3 years old চাইল্ড? ক্রুপের ক্ষেত্রে আমরা কোনটা আলাদা পাবো? এপিগ্লটিসের থেকে আলাদা কোনটা হবে? বার্কিং কাফ, স্ট্রাইডার, ড্রুপলিং অ্যান্ড ট্রাইপড পজিশনিং আর হোর্সনেস।
তাহলে এপিগ্লটাইটিস এবং ক্রুপ, এপিগ্লটাইটিসের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সোয়েলিং হয়, এপিগ্লটিসের সোয়েলিং হয়, এখানটায় হচ্ছে ডিসফেজিয়া, ডিসফোনিয়া, ড্রুলিং এবং ডিস্ট্রেস রেসপিরেটরি এফোর্ট থাকে। আর এক্ষেত্রে হচ্ছে যে সামনের দিকে বাচ্চা ঝুঁকে বসে থাকে, সেজন্য ট্রাইপড পজিশন দেখা যায়, মেনটেন ওপেন এয়ারওয়ে, মানে ওপেন এয়ারওয়ে মেনটেন করার জন্য। আর বার্কিং কাপ আর হোর্সনেস যেটা, সেটা হচ্ছে ক্রুপের জন্য ক্যারেক্টারিস্টিক সাইন। ঠিক আছে, তো এখানে আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে যে কোন সাইনটা এপিগ্লটিসকে ক্রুপ থেকে আলাদা করে, মানে এপিগ্লটিসের মধ্যে আমরা কোন সাইনটা পাবো যেটা থেকে আমরা ক্রুপ থেকে তাকে আলাদা করতে পারবো, তাই তো? তাহলে এটার অ্যান্সার কি হবে? ড্রুলিং অ্যান্ড ট্রাইপড পজিশন, যেটা আমরা এপিগ্লটাইটিসের ক্ষেত্রে দেখতে পাই, গ্রুপের ক্ষেত্রে দেখতে পাই না। হুইচ ইমিউনাইজেশন শুড বি ডিলেড ইন আ চাইল্ড রিসিভিং কেমোথেরাপি? কোন ইমিউনাইজেশনটা ডিলে করা হয়, যে কেমোথেরাপি পাচ্ছে সেই বাচ্চার জন্য কোন ইমিউনাইজেশনটা আমরা ডিলে করব? তাহলে কেমোথেরাপি পাচ্ছে মানে ইমিউন কম্প্রোমাইজ, তাহলে লাইভ ভ্যাকসিন আমি দেরি করব। লাইভ ভ্যাকসিন এখানে MMR রয়েছে। হুইচ ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন চিলড্রেন লেস দেন 8 years ডিউ টু টুথ ডিসকালারেশন? টুথ ডিসকালারেশন হবে, আর কোন ড্রাগটা কন্ট্রাইন্ডিকেটেড টুথ ডিসকালারেশনের জন্য? তো অ্যামক্সিসিলিন, ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন আর সেফডিনির রয়েছে। এটার অ্যান্সার হচ্ছে ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিনের জন্য টেট্রাসাইক্লিন গ্রুপ অফ ড্রাগ, এটা হচ্ছে তোমার টুথগুলোকে করে দেয়, ডিসকালার করে দেয়। Unidextrous reach is a developmental characteristics of a child at the age of. Unidextrous অ্যাপ্রোচটা আমরা কোন বয়সে পাই? তো এখানে 4 মাস, 6 মাস, 12 মাস এবং 18 মাস অপশন রয়েছে। তো আমরা ইউনিডেক্সট্রাস অ্যাপ্রোচ প্রথমত হচ্ছে বাইডেক্সট্রাস থাকে, তারপরে সেখান থেকে ইউনিডেক্সট্রাস হয়, তাই না? বাইডেক্সট্রাস অ্যাপ্রোচ থাকে 4 মাসে, আর ইউনিডেক্সট্রাস অ্যাপ্রোচ আমরা 6 মাসে পেয়ে যাই। তাহলে এখানটা এটার অ্যান্সার হচ্ছে 6 month. A common complication of untreated Hirschsprung disease is, Hirschsprung disease যদি untreated থাকে তাহলে কি হবে? ইন্টেস্টিনাল পারফোরেশন, এন্টারোকোলাইটিস, অ্যাপেন্ডিসাইটিস আর হিমারয়েডস। তাহলে হার্সপ্রাং ডিজিজে কনজেনিটাল মেগাকোলন বলি আমরা, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কোন সাইনটা দেখতে পাবো বা কোন কমপ্লিকেশন যেখানটায় দেখা যাবে? এখানে অপশন রয়েছে ইন্টেস্টিনাল পারফোরেশন, এন্টারোকোলাইটিস, অ্যাপেন্ডিসাইটিস আর হেমারয়েডস। তাহলে হেমারয়েডস আর অ্যাপেন্ডিসাইটিসকে আমরা নর্মালি বাদ দিতে পারি, বাকি ইন্টেস্টিনাল পারফোরেশন আর এন্টারোকোলাইটিসের মধ্যে কি হবে এটার অ্যান্সার? এটা হচ্ছে এন্টারোকোলাইটিস দেখা যায়, ঠিক আছে? এখানটা এন্টারোকোলাইটিস দেখা যায়, এটার অ্যান্সার এন্টারোকোলাইটিস হবে। তাহলে এই ছিল আমাদের টোটাল 100 মার্কসের কোশ্চেন। এবার তোমরা বলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, তোমরা কতগুলো করে কোশ্চেন অ্যাটেন্ড করেছো? ওভারঅল কোশ্চেন পেপার যদি দেখি তাহলে হচ্ছে এখানটায় অ্যাপ্লাইড কোশ্চেন যেরকম আগেরবার আমরা অনেকটা বেশি পেয়েছিলাম, এই বছরের কোশ্চেন পেপারে অ্যাপ্লাইড কোশ্চেন সেরকমভাবে আমি পেলাম না। সেকেন্ডলি হচ্ছে যে ওয়ান লাইনার কোশ্চেন এইবারের কোশ্চেন পেপার একটু বেশি ছিল, যেগুলো কিনা তোমার মুখস্থ না থাকলে বা তুমি না জানলে অ্যান্সার করতে পারবে না। অ্যাপ্লাইড কোশ্চেন যেমন আমরা করতে পারি, টাচ করতে পারি, ভাবতে পারি এবং ভেবে ভেবে অ্যান্সার করতে পারি, তো এখানে কিছু স্পেসিফিক টার্মিনোলজি ইউজ করে করে বেশ কিছু কোশ্চেন রয়েছে যেগুলো তোমার মুখস্থ করে রাখার মতো জিনিস বা মুখস্থ না থাকলে তুমি অ্যান্সার করতে পারবে না। তো এই হলো কথা। এবং থার্ডলি যদি বলো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন, অবশ্যই স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং এমএসসির কোশ্চেন বরাবরের জন্যই স্ট্যান্ডার্ড হয়, সহজ কোশ্চেন এমএসসিতে কোনোদিনই ছিল না। এবং যত দিন যাবে তত কম্পিটিশন বাড়বে এবং সেই কম্পিটিশনের জন্য স্ট্যান্ডার্ড অফ কোশ্চেনও বাড়তে থাকবে আস্তে আস্তে। তো কোশ্চেন পেপার মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল। এবং কোশ্চেন পেপারে কাট অফ কত যাবে? কাট অফের দিকে যদি যাই তাহলে দেখো 50% নাম্বার তো তুমি ইজিলি পেতে পারবে, তাহলে 50%-এর থেকে একটুখানি বেশি, মানে 55 থেকে 60 বা 60+ এরকমটা আমি এক্সপেক্ট করছি, 55-60 এরকম অবধি কাট অফ যেতে পারে। কোশ্চেন পেপার খুব কঠিন ছিল এরকমভাবে আমি একদমই বলবো না, আবার কোশ্চেন পেপার একদম সহজ ছিল সেটাও বলবো না, মিডিয়াম স্ট্যান্ডার্ডেরই কোশ্চেন ছিল। তবে হ্যাঁ, ওই যে বললাম মুখস্থ না থাকলে বা তোমার না জানা থাকলে তুমি অ্যান্সার করতে পারবে না। তাহলে 50 থেকে 55 বা 55 মতো আমি ধরছি কাট অফ। তবে স্টুডেন্টরা এখন অনেক ভালো পড়াশুনো করছে, তো সেক্ষেত্রে 55-60ও হতে পারে, এরকমও কাট অফ যেতে পারে। তো সেটা এখন একদমই বলা যাচ্ছে না যতক্ষণ না হচ্ছে যে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। আর অ্যান্সার কি যেটা আমি প্রিপেয়ার করলাম, এটা আমার মনে হয়েছে যেগুলো ঠিক সেগুলো তো এর মধ্যেও ভুল থাকতে পারে। বোর্ড আমাদের অ্যান্সার কি দিলে আমরা বাকিটা বুঝতে পারবো যে অ্যান্সার কিটা কতটা ঠিক রয়েছে। এবং যখন ফাইনাল অ্যান্সার কি আমাদের চলে আসবে তখন অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো সেটার জন্য আমি আবার সেপারেটলি তোমাদেরকে ফাইনাল অ্যান্সার কিটা জানাবো। তো দ্যাটস অল ফর টুডে। এইটা যাদের প্রয়োজন রয়েছে, যারা এই বছর পরীক্ষা দিয়েছে তাদের সাথে শেয়ার করো। তোমরা সবাই এটাকে মেলাও এবং মিলিয়ে দেখো যে তোমাদের কত নাম্বার হলো বা কতটা তোমরা স্কোর করতে পারলে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।
বাই।